আসসালামু আলাইকুম। ফিরে এলাম রিটার্ন অফ ড্রাকুলার ৭ম পর্ব নিয়ে। রহস্য আরো ঘনীভূত, চরিত্ররা ধীরে ধীরে খুলছে মুখ। চলুন শোনা যাক আজকের গা ছমছমে পর্বটি। জোনাথন হারকারের ডায়েরি, পরের অংশ। কুইন্সির জন্য আতঙ্কে অস্থির হয়েছিল মিনা, তবে ওর কামরায় ঢোকার পরে খানিকটা শান্ত হলো। বিছানায় পরম শান্তিতে ঘুমাচ্ছে আমাদের ছেলে। জানালা দিয়ে ঢোকা চাঁদের আলোয় দেবশিশুর মতো লাগছে ওকে। ঘরের কোথাও গোলমালের আভাস দেখা গেল না কোনো ধরনের বৈসাদৃশ্য। সাবধানে কুইন্সিকেও পরীক্ষা করলাম আমরা, কিন্তু ওর শরীরে কোনো রকম আঘাত বা কামড়ের চিহ্ন দেখতে পেলাম না। ঘুমের মধ্যে এপাশ ওপাশ করল ও। আমাদের স্পর্শ আর কথাবার্তায় বিরক্ত হচ্ছে। তাড়াতাড়ি ওর কাছ থেকে সরে এলাম। তার আগেই অবশ্য নিশ্চিত হয়ে গেছি ড্রাকুলা ওর কোনো ক্ষতি করেনি। কুইন্সির কামরা থেকে বেরিয়ে এলাম আমরা, আর তখনই দেখা হলো ইলেনার সঙ্গে। ঠিক পাশের কামরাটায় থাকে ও। আওয়াজ শুনে বেরিয়ে এসেছে। পরনে ঘুমের পোশাক। হাই তুলে আমাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনারা সবাই এখানে কেন? থমকে গেলাম আমরা, যেন চুরি করতে এসে ধরা পড়ে গেছি। কয়েক মুহূর্ত বোবার মতো দাঁড়িয়ে থাকার পর মিনা এগিয়ে গেল ওর দিকে। বলল, ও কিছু না। কুইন্সির কান্না শুনেছি বলে মনে হলো, তাই এসেছিলাম ওকে দেখতে। আসলে কিছু হয়নি। বোধহয় বাতাস টাতাসের আওয়াজ শুনেছি। কথা বলতে বলতে ইলেনাকে তার কামরায় নিয়ে গেল ও। বাকিরা চলে এলাম ড্রয়িং রুমে। সোফায় বসে চোখ মুদলেন ভ্যান হেলসিং। মনে হলো এক ধাক্কায় বয়স ১০ বছর বেড়ে গেছে তার। একটু পরেই ফিরে এলো মিনা। জানালো ইলেনাকে একটা ক্রুশ দিয়ে এসেছে। ওটা গলায় ঝুলিয়ে রাখতে বলেছে দিন রাত ২৪ ঘন্টা। অবাক হয়নি? জিজ্ঞেস করলাম। তা তো হয়েছেই, মিনা বলল। পরে সব ব্যাখ্যা করব বলে বুঝ দিয়ে এসেছি, কিন্তু কি যে বলবো সেটাই মাথায় আসছে না। চোখ খুললেন ভ্যান হেলসিং। শান্ত গলায় বললেন, সবকিছু সাফ সাফ জানিয়ে দেয়াই বোধহয় ভালো। অযথা ওকে অন্ধকারে রাখার কোনো প্রয়োজন দেখছি না। এই বাড়ির বাসিন্দা হিসেবে ও ও আমাদের মতোই বিপদে আছে। কাল রাতে ড্রাকুলাকে স্বপ্নে দেখেছি আমি, মিনা বলল। আমার কামরায় এসে রক্ত চাইছিল, আর সেটা নাকি আমাকে স্বেচ্ছায় দিতে হবে। যিশু, এখন মনে হচ্ছে ওটা স্বপ্ন ছিল না। পাশে গিয়ে ওর গলা আর ঘাড় পরীক্ষা করলেন ভ্যান হেলসিং। কামড়ের কোনো দাগ দেখছি না। মিনা, তোমার কি মনে পড়ে ও তোমাকে আক্রমণ করেছিল কিনা? অথবা রক্ত হারাবার কারণে কোনো রকম দুর্বলতা? না, মাথা নাড়ল মিনা। আমি নিশ্চিত ও আমাকে স্পর্শ করেনি। হুম, মাথা ঝাঁকালেন প্রফেসর। একটা ব্যাপার পরিষ্কার, আমরা এই মুহূর্তে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছি। কিরকম? দেহ ধারণ করেছে আমাদের শত্রু, এবং ওর দৈহিক আক্রমণ ঠেকাবার পন্থা জানা আছে আমাদের। ইলেনাকে সব বুঝিয়ে বলতে হবে। কুইন্সিকেও কিছুটা সতর্ক করে দেয়া দরকার। আগামীকাল থেকে কাজে নামবো আমরা। ইলেনা আর কুইন্সি এখানে না থাকলে বেশি স্বস্তি বোধ করতাম, বললাম আমি। মিনাও। ভুল ধারণা, বললেন ভ্যান হেলসিং। বাইরে ওরা আরো বিপদের মধ্যে থাকবে। এখানে থাকলেই বরং ওদেরকে রক্ষা করতে পারবো আমরা। যত যাই হোক, আপাতত এই বাড়ি ছাড়া চলবে না আমাদের। ডায়েরির এই অংশ জনাথনের হাতে লেখা। সভা ভেঙে দিয়েছেন ভ্যান হেলসিং। সবাইকে ঘুমাতে পাঠিয়েছেন। তার মতে আজ রাতে আর কিছু ঘটবে না। আমাদেরকে ভয় দেখাতে এসেছিল ড্রাকুলা, সেটা পেরেছও। কাজেই আজ আর অন্য কিছু করবার প্রয়োজন নেই তার। তারপরেও রাতে পাহারায় থাকবেন তিনি। কুইন্সির সঙ্গে ঘুমাতে গেছে মিনা, কিন্তু আমার চোখে ঘুম নেই। তাই প্রফেসরের সঙ্গে ড্রয়িং রুমে বসে আছি আমি। করবার মতো কিছু পাচ্ছিলাম না, তাই ডায়েরিটা নিয়ে বসেছি। ডান হাতের আঙ্গুলের ফাঁকে কায়দা করে কলম আটকে চেষ্টা করেছি লিখবার। হাতের লেখার অবস্থা খুব খারাপ, কষ্টও হচ্ছে, তবে লিখতে যে পারছি এটাই বিরাট সান্ত্বনা। ভ্যান হেলসিং ঠাট্টা করে একটু আগে বললেন,
বাম হাতে লেখা শিখতে হবে। বাম দিকটা নাকি মানুষের মেইলি অংশ। ভদ্রলোক পারেনও বটে। পরিস্থিতি যত জটিলই হোক রসিকতা করতে ছাড়বেন না। আমিও কম যাই না। তাকে পাল্টা জবাব হিসেবে জানিয়ে দিয়েছি, যতক্ষণ পারছি দেহের পুরুষালী অংশই ব্যবহার করব। বাড়ির দেয়ালের উপর বাইরে থেকে হামলা পড়েছে ঝড়ো বাতাস। তার মাঝে মানুষের গোঙানির মতো আওয়াজ শুনছি আমি। শুনছি বুনো কুকুরের চিৎকার। সত্য না মিথ্যা কে জানে। পরিবেশটা ভৌতিক। নিচতলায় যত বাতি আছে সব জ্বালিয়ে রেখেছি আমরা। সেই সঙ্গে জ্বেলেছি বাড়তি মোমবাতি। তবু অন্ধকার যেন কাটছেই না। প্রতি ঘন্টায় একবার করে মিনা আর কুইন্সিকে দেখে আসছি আমি। ওরা গভীর ঘুমে আচ্ছন্ন। এখন পর্যন্ত বিপদের কোনো আভাস চোখে পড়েনি। ভোর ঘনিয়ে আসছে। দিনের বেলা ড্রাকুলা অসহায়। কাজেই এবার কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। ভ্যান হেলসিং ও আমাকে ঘুমোতে যাবার জন্য পীড়াপিড়ি করছেন। ডায়েরি বন্ধ করি। বিচ্ছিরি, আপত্তিকর এক স্বপ্ন দেখেছি ঘুমের মাঝে। দেখলাম শ্বেতবসনা এক মেয়ে এসেছে, ঢুকেছে আমার কামরায়। বিছানার কাছে এসে ঝুঁকেছে আমার গায়ের উপরে। অপরূপা সুন্দরী। একবার মনে হলো লুসি। তারপর আবার মনে হলো ক্যাসল ড্রাকুলার ৩ ডাইনির একজন। আমাকে যেন জাদুর মাথায় আটকে ফেলেছে। নড়তে পারছিলাম না। হঠাৎ চিনলাম মেয়েটাকে। ইলেনা। একেবারে আমার মুখের কাছে মুখ নিয়ে এলো সে। জিভ বের করে চাটলো সুন্দর ঠোঁটজোড়া। লক্ষ্য করলাম জিভের ডগাটা সাপের মতো চেরা। তা দেখে বিমর্ষা অনুভব করলাম না, বরং অনুভব করলাম অমোঘ এক আকর্ষণ। ইচ্ছে হলো জড়িয়ে ধরি ওকে, নিজেকে বিলিয়ে দিই ওর পায়ে। আমার মনের কথা পড়তে পেরেই যেন হেসে উঠল ও। ফিসফিস করে বলল, হ্যাঁ, আমাকেই দরকার তোমার, মিনাকে নয়। মাথা ঝাঁকাতেই মুখ আরেকটু নামালো সে। ওর গরম নিঃশ্বাস অনুভব করলাম চামড়ায়। ঠোঁটজোড়া ফাঁক হলো। বেরিয়ে এলো দুপাশের সদন্ত। লম্বা, ছুচালো, একটু বাঁকা। দাঁতের গা বেয়ে পড়ছে স্বচ্ছ এক তরল। কি ওটা? বুঝতে অসুবিধা হলো না। বিষ। ভয়ে চেঁচিয়ে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার উপর ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল ও। মুখ দিয়ে বুকের সব বাতাস বেরিয়ে গেল আমার। মনে হলো দম নয়, আত্মাটাই বুঝি বেরিয়ে গেল দেহের খাঁচা ছেড়ে। চোখের সামনে থেকে নেই হয়ে গেল দুনিয়া। অতল এক গহ্বরে যেন পতিত হলাম আমি। ডুবে গেলাম জমাট আধারে। কি বিশ্রী এক স্বপ্ন! ঈশ্বর, কেন দেখছি এসব? মিনার প্রতি ভালোবাসায় কোনো খাদ নেই আমার। তাহলে কেন আমার স্বপ্নে হানা দিচ্ছে ইলেনা? অবচেতন মনে আমি কি তাহলে ওকে? না, না, এমন ভাবাও পাপ। অন্য কোনো নারীকে নিয়ে চিন্তা করা আমার জন্য অন্যায়। বিশেষ করে আমি যেহেতু বিবাহিত এবং এক সন্তানের পিতা। সব ওই অভিশপ্ত পিশাচ ড্রাকুলার দোষ। ওর কারণেই আগুন জ্বলছে আমার সংসার আর আমার মন। ওকে আবারও ধ্বংস করতে হবে, নইলে কিছুতেই ফিরতে পারবো না আমার প্রেমময় স্ত্রীর কাছে। পরে প্রয়োজনীয় বিশ্রাম আর নাশতার পর অনেকটাই ভালো বোধ করছি। দিনের আলো ফিরিয়ে দিয়েছে মনের জোরও। ইতোমধ্যে মিনাকে স্বপ্নটার কথা জানিয়েছি আমি। চাইনি আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকুক। ব্যাপারটা শান্তভাবে মেনে নিয়েছে ও। সান্ত্বনা দিয়েছে, স্বপ্ন স্বপ্নই। ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আশ্চর্য মেয়ে। অন্য কেউ হলে ইলেনার কথা শুনে নির্ঘাত আপসেট হয়ে যেত। অথচ ও ওকে স্ত্রী হিসেবে পেয়েছে। এ আমার পরম সৌভাগ্য। ভ্যান হেলসিং তার স্বভাবজাত ভঙ্গিতে কাজে নেমে পড়েছেন। প্রাথমিকভাবে ঘরের সমস্ত দরজা জানালায় ক্রুশ আর বুনো গোলাপের ডাল ঝোলাবেন বলে ঠিক করেছেন তিনি। আমস্টারডাম থেকে রসুনও আনবার ব্যবস্থা করেছেন। শুরুতেই কেন তাকে কাজটা করতে দিলাম না ভেবে দুও দিচ্ছি নিজেকে। প্রফেসরকে সাহায্য করছেন সেওয়ার্ড আর গোডালমিং। ওরা ড্রাকুলার আস্তানার খোঁজে আশেপাশের এলাকায়ও তল্লাশি চালাবেন। এই ফাঁকে মিনা, ইলেনা আর কুইন্সিকে নিয়ে
আমাকে বেরিয়ে আসতে পরামর্শ দিয়েছেন প্রফেসর। আপত্তি জানিয়েছিলাম, কিন্তু ভদ্রলোক যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে ছাড়লেন একটা দিন খোলা বাতাসে বেড়ালে ভালো হবে আমাদের। কারণ এরপরেই শুরু হবে বাড়ির ভিতরের বন্দি জীবন। শেষ পর্যন্ত ঠিক হলো, ট্রেনে চেপে উপকূলে যাব আমরা। সাগর সৈকতে সারাদিন কাটিয়ে বাড়ি ফিরে আসবো সন্ধ্যার আগে ভাগে। মিনা যখন তৈরি হতে গেল, ঘুরে ফিরে দেখলাম প্রফেসরের কাজ। বাড়িটাকে ছোট একটা দুর্গ বানিয়ে ফেলেছেন তিনি। জিজ্ঞেস করলাম, আপনার এই জেলখানায় কতদিন আমাদের থাকতে হবে প্রফেসর? বদ্ধ জায়গায় আমার দম বন্ধ হয়ে আসে। যত অসুবিধেই হোক, ভ্যান হেলসিং বললেন, যতদিন না ড্রাকুলার আস্তানা খুঁজে পাচ্ছি আর ওকে ধ্বংস করছি, ততদিনই এভাবে থাকতে হবে আমাদেরকে। কিন্তু ওকে ধ্বংস করবেন কিভাবে? যেভাবে ভ্যাম্পায়ারকে ধ্বংস করতে হয়, হৃৎপিণ্ডে কাঠের গজাল গেঁথে, মাথা কেটে মুখে রসুন গুঁজে দিয়ে। সনাতন পন্থায় এক দফা চেষ্টা চালিয়েছি আমরা, মনে করিয়ে দিলাম। তাতে কিন্তু কাজ হয়নি। আবার ফিরে এসেছে ও। কাজ জাগালেন প্রফেসর। নতুন কোনো উপায় যতক্ষণ না পাচ্ছি, পুরোনোটাই ভরসা। একটু বিমর্ষ হয়ে গেলেন তিনি। সত্যি বলতে কি, জনাথন ব্যাপারটা নিয়ে আমি নিজেও চিন্তিত। প্লিজ, আর কোনো প্রশ্ন করো না, জবাব দিতে পারবো না। কি আর করা, সরে এলাম চোখের সামনে থেকে। ইলেনা কোভাক্সের ডায়েরি, 11 নভেম্বর। গতরাতে এসেছিল আমার সঙ্গী। জানালার পাশে দাঁড়িয়ে আমি অপেক্ষায় ছিলাম। যতক্ষণ না ওর ছায়া দেখতে পেয়েছি, জানালা খুলে দিয়েছি তখন। মরা পাতা আর ধোঁয়ার গন্ধ নিয়ে ভিতরে ঢুকেছে ও। স্বাগতম। টিপটিপে উত্তেজনা নিয়ে বলেছি তাকে। আমার রক্ত পান করেনি ও, শুধু হাত বুলিয়ে দিয়েছে গালে, চুমু খেয়েছে ঠোঁটে। তারপর দরজা খুলে চলে গেছে নিচতলায়। কি ঘটেছে ওখানে জানি না, তবে ও চলে যাবার পর পরিষ্কার আতঙ্ক দেখেছি ওর শত্রুদের চোখে। আনন্দে উদ্বেল হয়ে উঠেছে আমার হৃদয়। তাড়াহুড়োর মধ্যে এই ডায়েরি লিখছি। একটু পরেই বেরোতে হবে, হারকারদের সঙ্গে বেড়াতে যাব। কুইন্সি ইতোমধ্যে কাপড় বদলে তৈরি হয়ে গেছে, আমার বিছানায় বসে খেলছে। রওনা হবার আগে কিছুটা সময় পেয়েছি, সেই সুযোগে লিখে ফেলছি ডায়েরিটা। নার্ভাস হবার মতো একটা ঘটনা ঘটেছে। আজ সকালে ব্রেকফাস্টের আগে বাগানে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় ওখানে হাজির হলেন প্রফেসর ভ্যান হেলসিং। ভদ্রলোকের চোখ দুটো অন্তর্ভেদী। তাকালেই মনে হয় যেন অন্তরের ভিতরটা পড়ে ফেলেছেন। তাই তাকে এড়িয়ে চলি আমি। আজ সেটা সম্ভব হলো না। গল্প জুড়ে দিলেন তিনি। জানতে চাইলেন হারকারদের এখানে আমি সুখী কিনা। ইতিবাচক জবাব দিলাম আমি। ভ্যান হেলসিং বললেন, কিছু মনে করো না ইলেনা, তোমাকে সমবেদনা জানানো হয়নি। এমিলের মৃত্যুতে আমি খুব দুঃখিত। ধন্যবাদ জানিয়ে ক্ষান্ত রইলাম। বিষয়টা নিয়ে আলোচনা করবার ইচ্ছে নেই আমার। আর তোমার আন্দ্রে চাচা? হাল ছাড়বার পাত্র নন প্রফেসর। ওর কোনো খবর পাওনি এখনো? না, আমিও না, মাথা নাড়লেন প্রফেসর। তোমাদের হাউসকিপারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি। বেচারি খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। তোমাকে নিয়েও চিন্তিত। খুব নাকি তাড়াহুড়ো করে বাড়ি ছেড়েছ? কথাটা বলতে বলতে মৃদু হাসলেন তিনি। তটস্থ করে তুলতে চাইছেন আমাকে। স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছেন, মমতার সঙ্গে, কিন্তু তার চোখ দুটোর দিকে তাকিয়ে সন্দিহান হয়ে উঠলাম। ওকে বলবেন অযথা চিন্তা না করতে। ছোট খুকি নই আমি, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছি। তারপরেও ট্রান্সিলভেনিয়ায় যা ঘটেছে, তাতে নিশ্চয়ই মনে প্রচণ্ড আঘাত পেয়েছ। কাউকে তো কিছু বলছো না। এরকম পরিস্থিতিতে দুঃখ কষ্ট ভাগাভাগি করতে হয়, আত্মীয় আর বন্ধু বান্ধবের সঙ্গে। প্রফেসরের কথাবার্তায় অস্বস্তিতে পড়ে গেলাম। বললাম, আমার বাবা দুর্ঘটনায় মারা গেছেন প্রফেসর। নিজের কায়দায় শোক প্রকাশ করছি আমি। আমাকে সাহায্য করতে চাইছেন বলে ধন্যবাদ, কিন্তু ট্রান্সিলভেনিয়া। আমাকে থামিয়ে দিয়ে বললেন প্রফেসর, রহস্য, বিপদ আর সৌন্দর্যের এক অদ্ভুত দেশ। ওখানে অতি প্রাকৃত ঘটনা খুব স্বাভাবিক একটা ব্যাপার।
বাস্তবতা আর রূপকথার মাঝে ব্যবধান খুবই সামান্য। অশিক্ষিত চাষাভুষাদের চোখে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলাম, আপনি দেখছি ওদের ভাষায় কথা বলছেন, প্রফেসর। হাসলেন ভ্যান হেলসিং। তাই, শোনো মেয়ে, ওয়ারওলফ আর ভ্যাম্পায়ারের মতো পিশাচকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিলে মস্ত ভুল করবে। দুনিয়ায় আজব ও ব্যাখ্যার অতীত অনেক কিছুই আছে। দৃষ্টিভঙ্গি উদার রাখাটাই বুদ্ধিমানের কাজ। অবশ্য তুমি একজন ধার্মিক, আধুনিক মেয়ে। এসব নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আমি ঘামাইও না। তাহলে একটা প্রশ্নের জবাব দাও। গলার স্বরে সামান্য পরিবর্তন এলো প্রফেসরের। ঘুমের মধ্যে হাঁটাহাঁটির অভ্যাস আছে তোমার? না তো, বলেই মুখ ঘুরিয়ে নিলাম। আমার প্রশ্ন অপ্রীতিকর মনে হলে ক্ষমা চাইছি, কিন্তু কয়েকটা খটকা আমাকে দূর করতেই হবে। তুমি যদি ঘুমের ভিতর না হাঁটো, তাহলে ট্রান্সিলভেনিয়ার ওই কৃষক পরিবার যাদের সঙ্গে তুমি ছিলে, তারা কাকে রাত বিরাতে মাঠে ময়দানে হাঁটতে দেখেছে? ওরা বলছে তোমার সঙ্গে নাকি একটা সাদা নেকড়েও থাকতো। দুরাতের জন্য উধাও হয়ে গিয়েছিলে তুমি, অথচ কোথায় গিয়েছিলে বলতে পারোনি। তোমার বাবা মারা যাওয়ার পরেও নাকি কাউকে কিছু না বলে চলে এসেছো। কেন? প্রফেসরের কথা শুনতে শুনতে রক্ত সরে গেল আমার মুখ থেকে। ভাগ্যিস মাথা নিচু করে রেখেছিলাম, নইলে আমার বিচলিত চেহারা দেখে ফেলতেন। তারপরেও বুকের ধড়ফড়ানি কমাতে পারলাম না। এসব খবর কোথায় পেয়েছেন ভদ্রলোক? চিঠি লিখেছেন ওই খামারে? যা জেনেছেন তা নিয়ে এতদিন উচ্চবাচ্য করেননি কেন? একটা ব্যাপার পরিষ্কার, প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া চলবে না। জবাব না পেলে প্রফেসরের খটকা পরিণত হবে সন্দেহে। দ্রুত সামলে নিলাম নিজেকে। চেহারায় ভালো মানুষই আর বেদনার ছাপ ফুটিয়ে বললাম, ওটা একটা আহত নেকড়ে ছিল প্রফেসর। চাষাদের গুলিতে ধুকে ধুকে মরতে বসেছিল। দেখে এত খারাপ লাগলো। নেকড়ে যে কৃষকদের পরম শত্রু সে কথা ভুলে গিয়েছিলাম। স্রেফ দয়ার বশবর্তী হয়ে ওর চিকিৎসা করেছিলাম আমি। খাবার আর ওষুধ দিয়েছিলাম। অশিক্ষিত গোয়ার চাষাগুলো সেটা সহ্য হয়নি। আমার নামে উল্টো পাল্টা কথা রটাতে শুরু করেছে। বনে ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। দুটো দিন পাগলের মতো চক্কর খেয়ে আধমরা অবস্থায় খামারে ফিরেছিলাম। আমার সেই ভয়ঙ্কর দুর্দশাকেও মুখরোচক কাহিনী বানিয়ে ফেলেছে শয়তানগুলো। আর তোমার বাবার মৃত্যু? আমার তখন মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল প্রফেসর। বাবার ক্ষত বিক্ষত লাশ দেখবার মতো মনের জোর ছিল না। লজ্জার ব্যাপার। কিন্তু সত্যি কথা হলো, আমি ওখান থেকে তাই পালিয়ে এসেছিলাম। আশা করি আপনার কৌতূহল মিটেছে স্যার। গলার স্বর ভারী করে তুললাম। বড়ই দুঃখের বিষয়। আপনি আমার চাচার ঘনিষ্ঠ বন্ধু। তার অবর্তমানে এক হিসেবে আমার অভিভাবকও বটে। অথচ আজ আপনি বাইরের লোকের মতো আমাকে জেরা করছেন। শোকে দুঃখে কাতর একটা মেয়ে যে যুক্তিসঙ্গত আচরণ করতে পারে না, সেটা ভাবছেন না। আমার দোষ কোথায় বলতে পারেন? কেঁদে ফেললাম আমি। একটু যেন অপ্রস্তুত হয়ে গেলেন ভ্যান হেলসিং। অনুতাপের সুরে বললেন, আমাকে ক্ষমা করো মা। আসলে তোমার ভালোর জন্যই প্রশ্নগুলো করেছি, আর কিছু না। যদি মনে কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি দুঃখিত। তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে। ঘুমের মধ্যে অসুবিধা হচ্ছে না তো? না প্রফেসর, সামান্য ঠান্ডা লেগেছে ব্যাস এই। বেশ, কিন্তু যদি অন্য কোনো সমস্যা হয়, দুঃস্বপ্ন বা শারীরিক দুর্বলতা জাতীয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? ঘরের জানালা সবসময় বন্ধ রেখো। অচেনা কাউকে বাড়িতে ঢুকতে দিও না। আপনাকে খুব সিরিয়াস দেখাচ্ছে প্রফেসর। কি হয়েছে? পরে সব ব্যাখ্যা করব। আপাতত আমার উপরে আস্থা রাখতে অনুরোধ করছি তোমাকে। কি, আমার কথাগুলো রাখবে তো? রাখবো স্যার। বিদায় নিয়ে চলে গেলেন ভ্যান হেলসিং। ভদ্রলোকের খটকাগুলো কতখানি মেটাতে পেরেছি জানি না, তবে এটুকু নিশ্চিত, আমাকে তিনি সন্দেহ করতে শুরু করেছেন। ভীষণ চালাক মানুষ, বিপজ্জনকও বটে। আমার সঙ্গীর সঙ্গে এ ব্যাপারে আলাপ করা দরকার, কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। রাতের আগে তো ওর সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনা নেই।
আমাকেও এক্ষুনি হারকারদের সঙ্গে সারাদিনের জন্য বেরিয়ে পড়তে হবে। কিছু একটা করতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব। মাদাম হারকার ডাকছেন আমাকে। এবার যেতে হয়। জনাথন হারকারের ডায়েরি। প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং এর হস্তাক্ষরে লেখা। 11 নভেম্বর, রাত। মস্ত বড় এক অঘটন ঘটে গেছে। মনের অবস্থা খুব খারাপ। ডায়েরি নিয়ে বসবার ইচ্ছে ছিল না। প্রফেসর ভ্যান হেলসিং এর জোরাজুরিতে বাধ্য হয়েছি। নরক যন্ত্রণায় ভুগছি আমি আর মিনা। তবে তার চেয়েও ভয়ানক কথা হলো, এ কেবল শুরু। সামনে আরো কত কি ঘটবে একমাত্র ঈশ্বর জানেন। প্রফেসরের সাহায্য নিয়ে ড্রয়িং রুমে বসে লিখছি এ ডায়েরি। ডক্টর সেওয়ার্ড আর লর্ড কোরালমিং আছেন আমাদের সঙ্গে। আগুনের কাছে একটা সোফায় আধশোয়া হয়ে ঘুমোচ্ছে মিনা। আজ রাতে নিজের কামরায় একাকী থাকতে রাজি হয়নি ও। তার জন্য ওকে খুব একটা দোষও দেয়া যায় না। যা ঘটে গেছে তাতে আমাদের কারো হাত ছিল না। কিন্তু এখন ভালোমতো ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে বুঝতে পারছি, সকাল থেকেই ছোট ছোট পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। বাড়িতে, ট্রেনে, সাগর সৈকতে। আমরা কেউই তা বুঝতে পারিনি। ইলেনা আজ বাড়াবাড়ি রকমের আদর করছিল কুইন্সিকে। কিছুতেই ওকে পাশ ছাড়াও হতে দিচ্ছিল না। ওর আদরের ঠেলায় বরং মিনাই সুযোগ পাচ্ছিল না ছেলের কাছে যাবার। ব্যাপারটা একটু দৃষ্টিকটু দেখালেও উচ্চবাচ্য করিনি। আসলে ইলেনাকে নিয়ে বিচ্ছিরি স্বপ্নটা দেখবার পর থেকে ওকে একটু এড়িয়েই চলছিলাম। তাতে যে এত বড় অঘটন ঘটে যাবে কে জানতো। যাত্রাপথে উল্লেখযোগ্য কোনো কিছু ঘটেনি। সাগর তীরে পৌঁছেও চমৎকার আবহাওয়া পেয়েছি। আকাশে মেঘের সঙ্গে খেলা করছিল সোনারঙা রোদ। সাগরের উদ্দাম ঢেউ এসে আছড়ে পড়ছিল পায়ের কাছে। হু হু করে বইছিল নোনা বাতাস। উপভোগ করবার মতো একটা পরিবেশ। কিন্তু মনের অস্থিরতার কারণে কোনো দিকে মনোযোগ দিতে পারছিলাম না আমি বা মিনা। সাগর তীরেই ইলেনাকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দেব বলে ভেবেছিলাম আমরা, কিন্তু তেমন কোনো সুযোগই পেলাম না। কুইন্সিকে নিয়ে ও চরম ব্যস্ত। শেষে মিনা বলল, থাক, এখন আর ওদের আনন্দ মাটি করো না। বাড়ি ফেরার পরেই না হয় ইলেনাকে সব খুলে বলা যাবে। বাড়ি ফেরার কথা শুনে বিষণ্ণ বোধ করলাম। আবারও ফিরতে হবে সেই দম বন্ধ করা পরিবেশে, আতঙ্কের মাঝে। মিনা আর কুইন্সিকে নিয়ে যদি পালিয়ে যেতে পারতাম। হায়, সেই উপায় নেই। দুনিয়ার যে প্রান্তে গিয়েই লুকাই না কেন, ড্রাকুলা ঠিকই খুঁজে বের করবে আমাদের। দুপুর নাগাদ ক্লান্ত হয়ে পড়ল কুইন্সি। ঘুম পেল ওর। মিনা ওকে নিয়ে বাড়ি ফিরতে চাইল, কিন্তু অত তাড়াতাড়ি যাবার কোনো ইচ্ছে ছিল না আমার। সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করল ইলেনা। প্রস্তাব দিল, কুইন্সিকে নিয়ে তখনই ও ফিরে আসতে পারে। তাহলে আমি আর মিনা সাগর সৈকতে একান্তে কিছুটা সময় কাটাতে পারবো। ওকে এতটাই বিশ্বাস করি যে রাজি হয়ে গেলাম তৎক্ষণাৎ। সেটাই হলো কাল। সন্ধ্যায় আমরা যখন বাড়ি ফিরলাম, ইলেনা বা কুইন্সিকে কোথাও দেখা গেল না। ভাবলাম কুইন্সিকে ঘুম পাড়াচ্ছে ইলেনা। আমরা চলে গেলাম ড্রয়িং রুমে। ভ্যান হেলসিং আর অন্যদের সঙ্গে কিছুক্ষণ গল্প করবার পরে উঠে এলো ওদের প্রসঙ্গ। শুনলাম কেউই নাকি ওদেরকে ফিরতে দেখেনি, চাকর বাকরও না। সবাই ভেবেছে ওরা আমাদের সঙ্গে আছে। চমকে উঠলাম আমি আর মিনা। খোঁজাখুঁজি করা হলো পুরো বাড়িতে আর বাগানে, কিন্তু কোথাও পাওয়া গেল না ইলেনা বা কুইন্সিকে। সাগর সৈকতে আমাদেরকে বিদায় জানাবার পরে উধাও হয়ে গেছে ওরা। ভেঙে পড়ল মিনা। ধরাধরি করে ড্রয়িং রুমের একটা সোফায় বসালাম ওকে। বলা বাহুল্য, আমার অবস্থাও তখন সুবিধার নয়। মিনা বলল, ওরা দুর্ঘটনায় পড়েনি তো? এমনও তো হতে পারে ভুল ট্রেনে উঠেছে ইলেনা। বিদেশি মেয়ে, এখানকার কোনো কিছুই ঠিকমতো চেনে না। সঙ্গে আবার কুইন্সির মতো একটা অসুস্থ বাচ্চা। ওদেরকে একাকী পাঠানোই উচিত হয়নি আমাদের। হায়, আমার ছেলে। ওর কথা শুনে এমন এক ভঙ্গিতে মাথা নাড়লেন ভ্যান হেলসিং, দেখামাত্র মনের ভিতরে ক্ষুধাক ডেকে উঠল আমার। প্রফেসর যখন অশুভ আশঙ্কা প্রকাশ করেন,
সেটা সাধারণত মিথ্যে হয় না। আমি বললাম, পুলিশে খবর দেব? এখনই না, দ্বিমত পোষণ করলেন প্রফেসর। নিশ্চিত না হয়ে পুলিশকে জড়ানো উচিত হবে না। তবে কয়েকটা ব্যাপার তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন মনে করছি। আমার মনের কিছু খুঁতখুঁতানি আর সন্দেহ এতদিন নিজের মধ্যে চেপে রেখেছিলাম। এখন আর তা ঠিক হবে না। সবকিছু শুনে তোমরাই সিদ্ধান্ত নাও কি করবে। কিসের সন্দেহ? ভুরু কুঁচকে জানতে চাইলেন ডাক্তার সেওয়ার্ড। ইলেনা কোভাক্সের ব্যাপারে, বললেন ভ্যান হেলসিং। আমার কেন যেন মনে হচ্ছে গতরাতে ওই ড্রাকুলাকে ঢুকতে দিয়েছিল এই বাড়িতে। জানি কথাটা অবিশ্বাস্য শোনাচ্ছে। ওর মতো একটা মিষ্টি সচ্চরিত্র মেয়ে কিভাবে পিশাচের সহচরী হতে পারে? তার উপর ও আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর ভাতিজি। ব্যাপারটা আমিও সহজে মেনে নিতে পারিনি। এখনো পারছি না। কিন্তু সমস্ত যুক্তি প্রমাণ সেদিকেই নির্দেশ করছে। ভেবে দেখো, ট্রান্সিলভেনিয়ায় গিয়েছিল ও। বর্গ গিরিপথ আর ক্যাসল ড্রাকুলার খুব কাছে। সেখানেই ছিল বেশ কিছুদিন। তারপর হঠাৎ করে ও হাজির হলো এখানে। রহস্যময় পরিস্থিতি। ওর বাবা মারা পড়েছে দুর্ঘটনায়, চাচা নিরুদ্দেশ। তারপরও চেহারা স্রোত দেখে মোটেই বোঝার উপায় নেই। খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। ট্রান্সিলভেনিয়ার ওই খামারে চিঠি লিখেছিলাম আমি, এমিলের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে। সেই চিঠির জবাবে ওরা কি লিখেছে জানো? আমরা চলে আসার পরে ইলেনা নাকি রাত বিরাতে একটা সাদা নেকড়ের সঙ্গে ঘুরে বেড়াতো বনে জঙ্গলে। দুরাতের জন্য ওটার সঙ্গে উধাও হয়ে গিয়েছিল ও। ফিরে আসার পরে বলতে পারেনি কোথায় ছিল ওই 2 দিন। তারপরে নেকড়ের হামলায় খুন হলো ওর বাবা। ও নাকি সে রাতেই কাউকে কিছু না বলে চলে এসেছে ওখান থেকে। এসব দেখে স্থানীয় লোকজন ওকে ডাইনি ভাবছে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে কুসংস্কার বলে মনে হতে পারে, কিন্তু আমরা তো জানি ট্রান্সিলভেনিয়ার কুসংস্কারের পিছনে কতখানি সত্য লুকিয়ে থাকে। না, প্রতিবাদ করল মিনা। এ হতে পারে না। আপনি কোথাও ভুল করছেন প্রফেসর। ইলেনার সঙ্গে যথেষ্ট সময় কাটিয়েছি আমি। ওর মতো ভালো মেয়ে আর হয় না। ওকে আর কদিন থেকে চিনো তুমি মিনা? শান্ত স্বরে বললেন ভ্যান হেলসিং। আমি ওকে দেখছি সেই ছোটবেলা থেকে। বিশ্বাস করো, এবার যখন দেখলাম অনেক বদলে গেছে ও। চাহনিতে এক ধরনের ধূর্ততা আর সতর্কতা লক্ষ্য করেছি, যা আগে ছিল না। হতে পারে পুরোটাই আমার মনের ভুল। হয়তো এখনই কুইন্সিকে নিয়ে হাজির হবে মেয়েটা, গ্রহণযোগ্য একটা কৈফিয়ত সহ। কিন্তু যতক্ষণ না ও ফিরে আসছে, খারাপটার জন্য তৈরি থাকা দরকার আমাদের। আপনি কি সত্যিই ভাবছেন ও ফিরবে না? জিজ্ঞেস করল মিনা। সম্ভাবনা প্রবল, বললেন প্রফেসর। সকালে ওকে খানিকটা জিজ্ঞাসাবাদ করেছিলাম ট্রান্সিলভেনিয়ার ঘটনার বিষয়ে। ভোরকে গিয়ে পালিয়ে গেছে কিনা কে জানে। আমরা তাহলে কি করব এখন? ওর কামরায় তল্লাশি চালালে কেমন হয়? বলে উঠলাম আমি। ডায়েরি লিখতে দেখেছি ওকে। ওটা যদি পাওয়া যায়, অনেক প্রশ্নের জবাব মিলবে। উত্তম প্রস্তাব, মাথা ঝাঁকালেন ভ্যান হেলসিং। তাহলে সেটাই করা যাক। দোতলায় ইলেনার কামরায় হাজির হলাম আমরা। এলোমেলো পড়ে আছে সব। কিছুই গুছিয়ে রেখে যায়নি মেয়েটা। বিছানা লণ্ডভণ্ড। কাপড় চোপড় আর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরময়। মিনার দেয়া ক্রুশটা পাওয়া গেল মেঝেতে। চরম অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। এক বিন্দু গুরুত্ব দেয়নি ইলেনা ওটাকে। জিনিসটা দেখা মাত্র আঁচ করলাম। ভ্যান হেলসিং এর সন্দেহ মোটেই অমূলক নয়। অমন একটা ধর্মীয় প্রতীক মেঝেতে ছুঁড়ে ফেলতে পারে না ভালো কোনো মানুষ। একদিক থেকে শুরু হলো তল্লাশি। ওয়ার্ড্রোবে বড় একটা দেরাজে ইলেনার কাপড় তলায় পাওয়া গেল ডায়েরিটা। হাঙ্গেরিয়ান ভাষায় লেখা হবে বলে ভেবেছিলাম। ইংরেজি হরফ দেখে একটু অবাক হলাম। এলোমেলোভাবে কয়েকটা পাতা পড়েই চমকে উঠলাম। ভ্যান হেলসিং এর আশঙ্কা বাস্তবে রূপ নিল সঙ্গে সঙ্গে। ভাঁজ করা একটা শালও পাওয়া গেল দেরাজে। ছাই মাটি মাখা, তীব্র দুর্গন্ধে ভরা। ওটাই করে ড্রাকুলার দেহভস্য নিয়ে এসেছিল মেয়েটা। আমাকে ঘিরে দাঁড়ালো সবাই। জোরে জোরে পড়তে শুরু করলাম ডায়েরির এন্ট্রিগুলো।
খুব শীঘ্রই জানা হয়ে গেল কিভাবে নেকড়ের বেশ ধরে ইলেনার সঙ্গে যোগাযোগ করেছে পিশাচ ড্রাকুলা, কিভাবে ওকে বশ করেছে, শয়তানটার দেহ ভস্ম সংগ্রহ করেছে ও, নিজের ভিতর ঢুকিয়ে ইংল্যান্ডে নিয়ে এসেছে তার আত্মা, খুঁজে দিয়েছে আশ্রয়স্থল, মিনার রক্তের সাহায্যে দিয়েছে পুনর্জীবন। পড়তে পড়তে শিউরে উঠলাম আমি। তাহলে আমার ধারণাই ঠিক, পড়া শেষ হলে বললেন ভ্যান হেলসিং। আমার জিজ্ঞাসাবাদে ঘাবড়ে গিয়েই পিত্তান দিয়েছে ও। জনাথন, মিনা, আমি দুঃখিত। আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল আমার। খামোকায় নিজেকে দোষারোপ করছেন, বললেন সেওয়ার্ড। শুরু থেকেই একটা পরিকল্পনা মোতাবেক এগিয়েছে মেয়েটা। আপনি আজ সকালে কিছু না বললেও তাতে খুব একটা হেরফের হতো না। আহ, আমি বিশ্বাস করি না, বিহ্বল গলায় বলল মিনা। এত বড় ভুল করেছি আমরা ইলেনার ব্যাপারে, তা কি করে হয়? নিশ্চয়ই ড্রাকুলা জাদুটোনা করেছে ওকে। নিজের ইচ্ছেই করছে না এসব। দুঃখের সঙ্গে জানাচ্ছি আসলে তা নয়, বললেন ভ্যান হেলসিং। ডায়েরির প্রতিটা লাইন চিৎকার করে জানাচ্ছে ইলেনার সম্পূর্ণ সম্মতি ছিল এতে। ভালো একজন সহচরী বেছেছে ড্রাকুলা। মেয়েটার হৃদয়ে ওর মতোই কলুষিত। অন্ধকার এই জীবন চিরকালই চেয়েছে ইলেনা। ড্রাকুলা শুধু ওতে ঝাঁপ দেবার পথ দেখিয়েছে। কিন্তু আমাদের মাধ্যমে ওর খোঁজ পেয়েছে শয়তানটা, বলল মিনা। আমাদের উপস্থিতি এত বছর পর অশান্ত করে তুলেছিল ওর আত্মাকে, ওকে খেপিয়ে তুলেছিল প্রতিশোধ নেবার জন্য। ইলেনাও আমাকে অনুকরণ করতে গিয়ে ড্রাকুলার জালে আটকা পড়েছে। এই ডায়েরি তো আমি ওকেই উপহার দিয়েছিলাম। ডায়েরিটা অপকারের চেয়ে উপকারই বেশি করেছে। আমাদের চোখের সামনে থেকে সব পর্দা সরে গেছে। রহস্য বলতে আর কিছু নেই। সবচেয়ে বড় কথা, ড্রাকুলার আশ্রয়ের খোঁজও পেয়ে গেছি আমরা এই ডায়েরিটা থেকে। এবার ওকে সহজেই স্বীকার করা যাবে। আর ইলেনা, ওর ব্যাপারে এখনো আশা আছে। ভ্যাম্পায়ারে পরিণত হয়নি ও। ড্রাকুলার স্বভাব থেকে ওকে মুক্ত করা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। পরে ডায়েরির এই অংশ জনাথনের হাতের লেখা। ড্রাকুলার কবরের খোঁজে বেরিয়েছে সেওয়ার্ড, গোডালমিং আর ভ্যান হেলসিং। আমি আর মিনা অপেক্ষা করছি নিচতলায় তাদের প্রত্যাবর্তনের। ঘুম নেই আমাদের চোখে। কুইন্সি উধাও হয়ে যাওয়ায় আমাদের পরিচারিকা মেরি বেশ হইচই জুড়েছিল। কোনো মতে বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছি ওকে। আসল রহস্য এখনই চাকর বাকরদের কাছে ফাঁস করতে চাইছি না। সবাইকে শুতে পাঠিয়ে দিয়েছি। তারপর দুজনে চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে। অস্বস্তি বোধ করছি আমি। কেন যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ ঢুকবার চেষ্টা করছে ঘরের ভিতরে। জানালার কাছে ঘষাঘষি আওয়াজও যেন শুনতে পেয়েছি। খানিক আগে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিয়েছিলাম, কিন্তু জানালার ওপাশের বাগান ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয়নি। মিনা এখন বেড়ালটার খোঁজে গেছে। হতে পারে ওটাই চেষ্টা করছিল ঘরে ঢোকার। অবশ্য ওটা ড্রাকুলাও হতে পারে। অদৃশ্য এক দূরত্ব সৃষ্টি হয়েছে আমার আর মিনার মাঝে। ওকে যেন চিনিই না আমি। কিছুতেই ভুলতে পারছি না আমার উপর সওয়ার হওয়া ড্রাকুলাকে। ও কিভাবে বুকে টেনে নিয়েছিল। না, আমার ভালোবাসা মরে যায়নি, কিন্তু তাতে বিশাল এক খাদের সৃষ্টি হয়েছে। ওকে আমি ত্যাগ করতে পারবো না, কিন্তু স্বাভাবিকভাবে আর কোনোদিন মেনে নিতে পারবো বলেও মনে হয় না। যাকগে, ফিরতে এত দেরি করছে কেন ও? দেখতে হয়। 12 নভেম্বর, রাত 3টা। উপরের কয়েক লাইনে যেসব কথা লিখেছি তার জন্য ভয়ানক অনুতাপে ভুগছি আমি। কথাগুলো ফিরিয়ে নিতে পারবো না। সেটা এখন আর সম্ভব নয়। ঈশ্বর, কেন লিখতে গেলাম ওসব? সে কারণেই কি এত বড় শাস্তি পেতে হলো আমাকে? কাল রাতে আমি যখন মিনার খোঁজে গেলাম, ড্রয়িং রুম থেকে বেরোতেই একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। স্টাডির দিক থেকে আসছিল কণ্ঠটা। মনে হলো মিনার সঙ্গেই কথা বলছে। তাড়াতাড়ি এগোলাম ওদিকে। দরজা খুলতেই আকস্মাৎ যেন শেকড় গজিয়ে গেল আমার পায়ে। ফায়ারপ্লেসের সামনে দেখতে পেলাম মিনাকে। দুহাতে মুখ ঢেকে একটা চেয়ারে বসে আছে।
আর ওর সামনে উদ্ধতভাবে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণের শত্রু কাউন্ট ড্রাকুলা। আমার পায়ের আওয়াজ পেয়ে মুখ ফিরিয়ে তাকালো মিনা। ডেকে উঠল, জনাথন! জানালাটা খোলা দেখতে পেলাম। বুনো গোলাপের ডাল ঝুলিয়েছেন ভ্যান হেলসিং। সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে ঢুকলো ও? আমি ঢুকতে দিয়েছি, দুর্বল গলায় বলল মিনা। না দিয়ে উপায় ছিল না। কুৎসিত একটা হাসি ফুটল ড্রাকুলার ঠোঁটে। মিনার পাশে গিয়ে একটা হাত রাখলো ওর কাঁধে। ঘৃণায় রিরি করে উঠল আমার সর্বাঙ্গ। আমাকে দেখে অবাক হচ্ছ? বলল সে। ভাবছো ভ্যান হেলসিং কোথায়? বোকা বুড়ো, একগুঁয়েও বটে। ভেবেছো বারবার আমি পরাস্ত হব ওর হাতে? কখনো না। হাতের মুঠো শক্ত হয়ে গেল আমার। নিজের অজান্তেই এগোলাম দুপা। শান্ত হও হারকার, বলল ড্রাকুলা। মাথা গরম করলে তোমার বা কুইন্সির কোনো লাভ হবে না। কোথায় আমার ছেলে? চেঁচিয়ে উঠল। আছে, ভালোই আছে। ইলেনা ওকে নিয়ে এসেছে আমার কাছে। আপাতত ওরা দুজনেই আমার কবজায়। চিবিয়ে চিবিয়ে বললাম, কুইন্সির যদি কিছু হয়, সেটা নির্ভর করছে তোমাদের ওপর। মাথা গরম করো না। কুইন্সির এখনো কিছু হয়নি। ইলেনা খেয়াল রাখছে ওর। কোথায় ওরা? সেটা শুধু মিনাই জানবে, আর কেউ নয়। তুমিও না। ছেলেকে যদি ফিরে পেতে চাও, আমার কথা মতো চলতে হবে তোমাকে। কি করতে হবে আমাকে? মিনা আমার সঙ্গে যাবে, স্বেচ্ছায়। ওকে আমি কুইন্সির কাছে নিয়ে যাব। তোমাকে কথা দিতে হবে, তুমি বা তোমার বন্ধুরা পিছু নেবে না আমাদের। যদি তাতে রাজি না হও, অথবা মিনা যদি যেতে অসম্মতি জানায়, তাহলে আর কোনো দিন দেখবে না তোমাদের ছেলেকে। আমাকে যেতে হবে জনাথন, কান্নামাখা গলায় বলল মিনা। প্লিজ, তুমি বাধা দিও না। এছাড়া আর কোনো উপায় নেই। না, প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু ভেঙে গেল গলা। বুঝলাম, পিশাচটার কথায় রাজি না হওয়া মানে কুইন্সির মৃত্যু। হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। মিনাকে চেয়ার থেকে দাঁড় করালো ড্রাকুলা। আমার অসহায় চোখের সামনে জানালা টপকে নেমে গেল বাগানে। অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। কয়েক মিনিট পরেই শুনতে পেলাম ঘোড়ার রেশারব আর চাবুক চালানোর আওয়াজ। এরপর ভেসে এলো চাকার ঘরঘরানি। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। অপসৃয়মান একটা ক্যারেজের পিছনটা দেখলাম ক্ষণিকের জন্য, তারপরেই ওটা মিলিয়ে গেল দূরে। পরাজিতের মতো ফিরে এলাম বাড়ির ভিতর। মূর্তির মতো বসে রইলাম অনেকক্ষণ। নিঃশব্দে কাঁদলাম স্ত্রী সন্তানকে হারানোর বেদনায়। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সচকিত হয়ে উঠলাম। আমাদের ৩ অতিথির কথা মনে পড়ে গেছে। গির্জার গোরস্থানে গেছেন ওরা ড্রাকুলার খোঁজে। ওদের কোনো ক্ষতি করলো না তো শয়তানটা? তাড়াতাড়ি পায়ে জুতো পরলাম, গায়ে জড়ালাম ওভারকোট, ছুটলাম গির্জার দিকে। জনাথন হারকারের ডায়েরি, পরের অংশ। আধ ঘন্টা লাগলো গোরস্থানে পৌঁছতে। সঙ্গে একটা লণ্ঠন নিয়েছি বলে ভাগ্যকে ধন্যবাদ জানালাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। লণ্ঠন না থাকলে কিচ্ছু দেখতে পেতাম না। সারি সারি কবরের মাঝ দিয়ে এগিয়ে চললাম। গলা চড়িয়ে কয়েকবার ডাকলাম প্রফেসর ভ্যান হেলসিংকে, কিন্তু কোনো জবাব পেলাম না। একটু পরেই আতঙ্ক ভর করলো আমার উপরে। গোরস্থানটা বিশাল, তার মাঝে পথ হারিয়েছি। একটা সমাধি কক্ষ চোখে পড়ছে না। খুঁজে পাচ্ছি না গোরস্থানে ঢাকা বা বেরোনোর পথটাও। যেদিকেই চোখ যায়, শুধু শ্যাওলায় ঢাকা কবর ফলক আর ছোট বড় ক্রুশের সারি। পায়ের তলায় ঘাস আর আগাছার জঙ্গল। মনে হলো অন্য কোনো জগতে পৌঁছে গেছি। মৃত আত্মারা যেন ফিসফিস করে ডাকছে আমাকে। হঠাৎ একটা লতায় পা জড়িয়ে গেল আমার। তাল হারিয়ে হুড়মুড় করে পড়ে গেলাম। বাড়ি খেলাম একটা কবর ফলকের গায়ে। ব্যথায় কোঁকিয়ে উঠলাম। হাত থেকে ছুটে পড়ে গেছে লণ্ঠনটা, তবে নেভেনি। ওটা ধরার জন্য হাত বাড়ালাম, আর তখনই চোখের কোণে নড়ে উঠল কি যেন। ঝট করে ঘাড় ফেরালাম ওদিকে। একজন মানুষের অবয়ব চোখে পড়ল। আমার উপর ঝুঁকতে শুরু করেছে।
অন্ধকারে চেহারার কিছুই দেখা যায় না, শুধু তার মাথার শ্বেত শুভ্র চুল প্রকট হয়ে উঠেছে। লণ্ঠনটা তখন হাতের নাগালে পেয়ে গেছি। তাড়াতাড়ি ওটা উঁচু করে ধরলাম। স্থির হয়ে গেল অবয়বটা। ক্ষণিকের জন্য উদ্ভাসিত হলো মুখ। চেহারাটা চেনা চেনা ঠেকলো, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারলাম না। সে সুযোগও অবশ্য পেলাম না, কারণ লণ্ঠনের আলোয় চকচক করে উঠল তার ফ্যাকাশে চামড়া। হা করা মুখের ভিতর ঝিলিক দিয়ে উঠল দুটো সদন্ত। সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম আমার উপর ঝুঁকে থাকা মূর্তিটা মানুষ নয়, একটা ভ্যাম্পায়ার। চেঁচিয়ে উঠলাম ভয়ে। সেই চিৎকার আর লণ্ঠনের আলোয় বোধহয় ঘাবড়ে গেল পিশাচটা। তাড়াতাড়ি পিছিয়ে গেল, হারিয়ে গেল অন্ধকারে। দৃশ্যটা যে চোখের ভুল নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। আতঙ্কে অস্থির হয়ে হামাগুড়ি দিতে শুরু করলাম। নতুন তিনটে কণ্ঠ ভেসে এলো খুব কাছ থেকে। একটু পরেই আরেকটা ছায়াকে অগ্রসর হতে দেখলাম আমার দিকে। না, চেঁচালাম আমি। চলে যাও, চলে যাও এখান থেকে। জনাথন, বিস্মিত গলায় বলল অবয়বটা। শান্ত হন, আমি জন সেওয়ার্ড। আমাকে চিনতে পারছেন না? পরিচিত গলা শুনে চোখ পিটপিট করলাম। চিনতে পারলাম ডাক্তারকে। হামাগুড়ি থামিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম তার দিকে। আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন তিনি। কয়েক মিনিটের মধ্যে আরো দুটো ছায়ামূর্তি যোগ দিল আমাদের সঙ্গে, ভ্যান হেলসিং আর লর্ড গোডালমিং। অক্ষত বলা চলে না, কারণ প্রফেসরের কপালে জমাট বাঁধা রক্ত দেখা যাচ্ছে। প্রফেসর, আপনি আহত? বলে উঠলাম আমি। ও কিছু না, সামান্য আঘাত। মাঝে দাঁড়ানোর ভঙ্গিতে হাত নাড়লেন ভ্যান হেলসিং। কিন্তু তুমি এখানে কি করছো জনাথন? মিনা কোথায়? জবাব দিতে গিয়ে বুক ভেঙে গেল। মিনা নেই প্রফেসর। ড্রাকুলা নিয়ে গেছে ওকে। ইলেনা আর কুইন্সিও ওর কবজায়। সংক্ষেপে ব্যাপারটা বললাম ওদেরকে। গঙ্গানির মতো শব্দ করলেন ভ্যান হেলসিং। চেহারা তিক্ত হয়ে উঠল। ঈশ্বর, কি বোকা আমি! অন্ধ এমন একটা সম্ভাবনার কথা কেন ভাবলাম না? হড়বড় করে আরো কিছু বলতে চাইলাম আমি, কিন্তু সেওয়ার্ড থামিয়ে দিলেন আমাকে। এখন না জনাথন, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় শুনবো সব। চলুন ফিরি। ড্রাকুলা চলে গেছে, এখানে আমাদের আর করবার কিছু নেই। ধীরগতিতে বাড়ির পথে এগোলাম আমরা। লর্ড গোডালমিংয়ের গায়ে ভর দিয়ে হাঁটলাম আমি। ভ্যান হেলসিং হাঁটলেন সেওয়ার্ডের গায়ে ভর দিয়ে। বুক দুরু দুরু করতে থাকলো আমার। মনে হলো ছায়ায় ছায়ায় আমাদেরকে অনুসরণ করছে কেউ। বকের মতো গলা বাড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকলাম সারাক্ষণ। এক পর্যায়ে বিরক্ত হয়ে গোডালমিং বললেন, মিস্টার হারকার, সামনে তাকান তো। কাউন্ট চলে গেছে, এখন আর ওর ভয়ে পিছনে তাকাবার প্রয়োজন নেই। ড্রাকুলা না, বললাম আমি। আরেকটা ভ্যাম্পায়ারকে দেখেছি আমি গোরস্থানে। আরেকটা ভ্যাম্পায়ার? ভুরু কুঁচকে বললেন ভ্যান হেলসিং। নিশ্চয়ই ভুল দেখেছ, শান্ত হও। মাথা ঝাঁকিয়ে সেওয়ার্ডও সায় দিলেন তার কথায়। বাড়িতে পৌঁছতেই বুক খা খা করে উঠল। মিনা আর কুইন্সিকে ছাড়া মরুভূমির মতো লাগছে জায়গাটাকে। ড্রয়িং রুমে গেলাম সবাই। সোফায় আধশোয়া হয়ে বসে পড়লাম আমি আর ভ্যান হেলসিং। গম্ভীর মুখে একটা আর্ম চেয়ারে বসলেন গোডালমিং। সেওয়ার্ড শুরু করলেন অস্থির পায়চারি। এক পর্যায়ে রাগী গলায় তিনি বললেন, এর কোনো মানে হয়? কেন এই অভিশাপের মধ্য দিয়ে আবার যেতে হচ্ছে আমাদেরকে? ড্রাকুলা একটা শয়তান। ও যে মিসেস হারকারকে কুইন্সির কাছে নিয়ে যাবে, তার কি নিশ্চয়তা? প্লিজ ওভাবে বলবেন না, অনুনয় করলাম। মিনা আর কুইন্সি একসঙ্গে আছে, এই ভেবে নিজেকে প্রবোধ দিচ্ছি আমি। নইলে পাগল হয়ে যাব। এখনো যদি না হয়ে থাকি আর কি। রাতের খাবার নিয়ে এলো ম্যারি। উদ্বিগ্ন, তবে আমার অনুরোধে মিনা বা কুইন্সি সম্পর্কে কোনো প্রশ্ন করা থেকে বিরত থাকলো। ওকে কথা দিলাম পরে সব খুলে বলবো, যদিও আমি সন্দিহান আদৌ ও কিছু বুঝবে কিনা। খিদে নেই কারো, তাই খাবার টেবিলে আর বসা হলো না। তার বদলে গোরস্থানের ঘটনা খুলে বললেন সেওয়ার্ড।
বলে রাখা ভালো, তার গল্প শোনার সময় অশুভ একটা অনুভূতি হয়েছে আমার। মনে হয়েছে কেউ ঘুরে বেড়াচ্ছে বাড়ির চারদিকে, উকি দিচ্ছে জানালার কাঁচ ভেদ করে, চেষ্টা করছে বাড়ির ভিতরে ঢোকার। অবশ্য বাস্তবে তেমন কোনো আলামত দেখা গেল না। গোরস্থানে পৌঁছেই তল্লাশি শুরু করেছিলাম আমরা। ইলেনার ডায়েরির বর্ণনা মোতাবেক ড্রাকুলার সমাধিকক্ষটার খোঁজে, বললেন সেওয়ার্ড। জায়গাটা স্রেফ এক গোলকধাঁধা। আপনি নিজেই হয়তো টের পেয়েছেন। প্রচুর সময় নষ্ট হয়েছে আমাদের। শেষ পর্যন্ত গোরস্থানের এক প্রান্তে গাছগাছালির ছায়ায় সমাধি কক্ষটা আবিষ্কার করি আমরা। ওটার ভিতরে ঢোকা মাত্র দেখা হয়ে যায় কাউন্টের সঙ্গে। কবর থেকে নিজের ছাইমাটি উঠাচ্ছিল সে। ভরছিল বড় একটা চামড়ার ব্যাগে। আমাদেরকে দেখতে পেয়ে চমকে ওঠে পিশাচটা। পরক্ষণে ক্ষেপে যায়। ছাইমাটি তুলছিল কেন? বাধা দিয়ে জিজ্ঞেস করলাম আমি। এখানকার আস্তানা গুটিয়ে নিচ্ছিল ও, বললেন ভ্যান হেলসিং। এখানে ওর কাজ শেষ, তাই রওনা হচ্ছিল নতুন আস্তানার খোঁজে। ঠেকাতে পারেননি? না, দেরি করে ফেলেছি আমরা। যখন ওখানে পৌঁছলাম তখন ও বেরিয়ে পড়ার জন্য প্রায় তৈরি। আমাদেরকে দেখে খনখনে গলায় সেটাই বলল। আমরা নাকি বড্ড দেরি করে ফেলেছি। বিদায় নেবার সব আয়োজন শেষ হয়ে গেছে ওর। তারপর তারপর আর কি? ওর পথ আগলে দাঁড়ালাম আমরা। আগের কথা আর খেই ধরলেন সেওয়ার্ড। আমাদের দিকে ছাই মাটি ভরা ব্যাগটা ছুঁড়ে দিল সে। সেটা উড়ে গিয়ে পড়ল সমাধি কক্ষের বাহিরে। এরপর আমাদের দিকে ধেয়ে এলো শয়তানটা। প্রফেসরকে আড়াল করে দাঁড়ালাম আমি। বরফ শীতল হাতের মুঠোয় আমার গলা চেপে ধরল ও। এক ঝাটকায় ছুঁড়ে ফেলল একপাশে। এরপর ঝাঁপিয়ে পড়ল প্রফেসরের উপর। শুরু হলো ধস্তাধস্তি। হাতের মুঠোয় ক্রুশ নিয়ে পিছন থেকে ড্রাকুলাকে আক্রমণ করলো আর্থার। সঙ্গে সঙ্গে প্রফেসরকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ওর হাত চেপে ধরল সে, যাতে ক্রুশটা তার গায়ে না লাগাতে পারে ও। ধাক্কা খেয়ে সমাধির উপরে পড়লেন প্রফেসর। কপাল কেটে গেল তার। আর্থারের সঙ্গে তখন যুদ্ধ করছে ড্রাকুলা। ক্রুশটা আগুনের মতো তেতে উঠতে দেখলাম, কিন্তু ওটা হাত থেকে ফেলল না আর্থার। খানিক পরে আমি আর প্রফেসরও উঠে দাঁড়িয়ে নিজেদের ক্রুশ বের করলাম। এগিয়ে গেলাম ড্রাকুলার দিকে। তিনটে ক্রুশের সামনে দুর্বল হয়ে পড়ল সে। আর্থারকে ছেড়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল সমাধি কক্ষ থেকে। যাবার পথে ছো মেরে তুলে নিল ব্যাগটা। পিছু পিছু ধাওয়া করলাম আমরা, কিন্তু খানিক পরেই হারিয়ে ফেললাম ওকে। আপনার সঙ্গে দেখা হবার আগ পর্যন্ত গোরস্থানের ভিতরেই খুঁজছিলাম ওকে। জানতাম না শয়তানটা এ বাড়িতে আসবে। বাকিটা তো আপনি জানেন। ও কি আপনাদের খুন করতে চেয়েছিল? জিজ্ঞেস করলাম। খুন করতে তো চেয়েছে বটেই, বললেন ফ্যানেল সিং। তবে এত তাড়াতাড়ি না। খতম করবার আগে আমাদেরকে যতভাবে সম্ভব শাস্তি দেবে ও। এতক্ষণ কোনো কথা বলেননি আর্থার গোডালমিং। এবার গঙ্গানির মতো একটা আওয়াজ করে উঠলেন। আরেকটা ভ্যাম্পায়ারের কথা বলছিলেন আপনি জনাথন, বললেন সেওয়ার্ড। সেটা আবার কে? গোরস্থানে দেখা ছায়ামূর্তিটার কথা খুলে বললাম আমি। শেষে যোগ করলাম, ব্যাপারটা কল্পনা কিনা জানি না, তবে লোকটাকে একেবার জানত বলে মনে হয়েছে আমার কাছে। চেহারাটা মনে পড়ায় কেঁপে উঠলাম। কিছুক্ষণ নীরবতায় কাটল। ব্রান্ডি ঢেলে পরিবেশন করলাম সবাইকে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এরপর নড়ে উঠলেন লর্ড গোডালমিং। কোলের উপর হাতের মুঠো বারবার বন্ধ করছেন আর খুলছেন। হাতের তালুতে গরম ক্রুশের ছ্যাঁকাটা স্পষ্ট দেখতে পেলাম। হঠাৎ তিনি বললেন, এভাবে আর চলতে পারে না। এখানে আর থাকতে পারবো না আমি। মাফ করবেন বন্ধুরা। শপথ ভাঙতে ভালো লাগছে না আমার। ভালো লাগছে না আপনাদেরকে ফেলে যেতে। কিন্তু আর কোনো উপায় নেই। ভুরু কোঁচকালেন ভ্যান হেলসিং। কি বলতে চাও? ড্রাকুলার সঙ্গে আর লড়তে পারবো না আমি প্রফেসর। এই লড়াইয়ের জন্য এক দফা চরম মূল্য চুকিয়েছি আমি। নিজ হাতে কাঠের গজাল ঢুকিয়েছি প্রিয়তমা লুসির বুকে। অমন কাজ আবার করা সম্ভব নয় আমার পক্ষে।
অথচ আপনাদের সঙ্গে যদি থাকি তাই ঘটবে। আর এবার তার শিকার হবে আমার স্ত্রী আর ছেলে। ওদেরকে আমি এত বড় বিপদের মাঝে টানতে পারবো না প্রফেসর। অনুমতি দিন। ওদের কাছে ফিরে যাই আমি। এমন কোথাও নিয়ে যাব যেখানে ড্রাকুলা পৌঁছতে পারবে না। দেশের বাইরে, এখান থেকে অনেক দূরে। গলা ভেঙে গেল তার। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল আমার। আমাকে ক্ষমা করুন জনাথন, বললেন গোড়ালমিং। আপনার এই বিপদের মুহূর্তে মুখ ফিরিয়ে নিতে চাইছি, কিন্তু আমার বউ আর ছেলেকে রক্ষা করাও তো আমারই দায়িত্ব। ক্ষমা চাইবার কোনো দরকার নেই, বললাম আমি আন্তরিক গলায়। আপনার দিকটা বুঝতে পারছি আমি। যেতে চাইলে নিশ্চিন্তে চলে যান, আমি কিছু মনে করব না। বিমর্ষ হয়ে পড়লেন ভ্যান হেলসিং আর সেওয়ার্ড। কিন্তু ওরাও বুঝতে পারছেন ইচ্ছের বিরুদ্ধে গোড়ালমিংকে আটকে রেখে কোনো লাভ হবে না। অগত্যা তার সঙ্গে হাত মেলালেন দুজনে। প্রফেসর বললেন, বেশ, তাহলে তুমি যাও। ঈশ্বর তোমার সহায় হন। কামরা থেকে লাগেজ নিয়ে খুব শীঘ্রই বাড়ি থেকে বেরিয়ে গেলেন ভদ্রলোক। তার বিদায়ের পর আরো বিষণ্ণ হয়ে পড়লাম আমরা। মনে হলো আমাদের দুর্ধর্ষ দলটা বুঝি ধ্বংস হতে বসেছে। ব্যাপারটা ঘটছে তখনই, যখন ড্রাকুলা নামের শত্রুটি নতুন উদ্যমে ফিরে এসেছে দুনিয়ায়। ফিরে এসেছে আগের চেয়ে ভয়ানক রূপে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? চলুন শুয়ে পড়ি, একসময় বললেন সেওয়ার্ড। কাল না হয় আবার বসা যাবে। ঘুম আসবে না বলে প্রতিবাদ করলাম আমি। চাইলাম তখনই মিনার খোঁজে বেরুতে, কিন্তু প্রফেসর বললেন, মাথা ঠান্ডা করো জনাথন। জন ঠিকই বলছে। আজ রাতে আর কিছু করবার নেই আমাদের। মন আর দেহকে কষ্ট দিয়ে মিনাকে কোনো সাহায্য করতে পারবো না। তার চেয়ে বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয় করা দরকার, যাতে আগামীকাল কাজে নামতে পারি সম্পূর্ণ সতেজ এবং সজাগভাবে। 12 নভেম্বর, সন্ধ্যা। ভ্যান হেলসিংয়ের কথায় বিশ্রাম নিতে গেলেও আসলে বিশ্রাম হয়নি আমার। রাতের যতটুকু বাকি ছিল বিছানায় কেবলই গড়াগড়ি দিয়েছি। দু একবার তন্দ্রায় মুদে এসেছে চোখ। সঙ্গে সঙ্গে দেখেছি বিশ্রী দুঃস্বপ্ন। জেগে উঠছি ধর্মর করে। তাই ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে দুত্তর বলে উঠে পড়েছিলাম। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের অবস্থাও যে কম বেশি আমারই মতো, সেটা টের পেলাম কামরা থেকে বেরুবার পরে। দুজনেই বাগানে পায়চারি করছিলেন। খামোখা সময় নষ্ট করবার মানে হয় না। সবাই যখন উঠেই পড়েছি, দ্রুত ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা। তারপর বসলাম ইলেনার ডায়েরিটা নিয়ে। ওটা পড়তে পড়তে আবারও তিক্ততায় ছেয়ে গেল মন। কত সহজে বোকা বনেছি ডাইনিটার হাতে, ভেবে কপাল চাপড়ালাম। অযথা নিজেকে দোষারোপ করো না, সান্ত্বনা দিলেন ভ্যান হেলসিং। ইলেনা খুব চালাক একটা মেয়ে। ওর স্বরূপ বোঝার উপায় ছিল না তোমাদের। সুকৌশলে ধোঁকা দিয়েছে সবাইকে। ড্রাকুলার নির্দেশে এখানে এসেছিল, কিন্তু তার সঙ্গে কতটা নিজের ইচ্ছা কাজ করছিল কে জানে। ড্রাকুলা ওকে জাদু করেছে সন্দেহ নেই, কিন্তু ও নিজেও সম্ভবত অন্ধকারের পূজারী। মিনা আর কুইন্সির অপহরণের ব্যাপারটা পুলিশে জানাবো কিনা এ নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ। শেষে তার বিরুদ্ধেই রায় দিলাম সবাইকে। পুলিশকে সবকিছু খুলে বলা সম্ভব নয়, ওরা বিশ্বাসই করবে না আমাদের কথা। আবার লুকোছাপা করতে গেলে আমরাই বিপদে পড়ে যেতে পারি। তাই ঠিক করলাম, যা করবার নিজেরাই করব। কিভাবে এগোতে চান? প্রফেসরকে জিজ্ঞেস করলাম অধৈর্য গলায়। বুঝতে পারছি এক্ষুনি ঝাঁপিয়ে পড়তে চাইছো খোঁজাখুঁজির কাজে, মৃদু হেসে বললেন ভ্যান হেলসিং। কিন্তু ওতে খামোখা শক্তিক্ষয় ছাড়া আর কিছুই হবে না। ধীরে এগোতে হবে আমাদেরকে। ড্রাকুলার খোঁজ পেতে চাইলে প্রথমেই বিশ্লেষণ করতে হবে ওর সম্পর্কে যা যা জানি সেসব তথ্য। কথার সুরে মনে হলো পুরনো রূপে ফিরে গেছেন তিনি। বেঁচে থাকার জন্য রক্ত চাই ভ্যাম্পায়ারের। মৃত্যু নেই ওদের, কিন্তু রক্ত খেতে না পেলে বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ে ওরা। রক্তই ওদের প্রাণশক্তি যোগায়, ফিরিয়ে দেয় যৌবন। ড্রাকুলার বেলায় তেমনটা দেখেছি আমরা।
লুসির রক্ত পান করে জোয়ান হয়ে উঠেছিল ও। তবে এও সত্য, শুধুমাত্র উদরপূর্তির জন্য মানুষ শিকার করে না সে। মানুষকে ঈর্ষা করে ড্রাকুলা, আমাদের মুক্ত, বাঁধনহীন জীবনের জন্য, ঈশ্বরের প্রতি অনুরাগের জন্য। ও চায় আমরা সবাই ঈশ্বরের বদলে ওর দাসত্ব মেনে নেই, ওকেই সর্বশক্তিমান বলে স্বীকৃতি দেই। ক্ষমতার শক্তির প্রতি ওর লোভ এতই বেশি যে বারবার ও মৃত্যুকে ফাঁকি দিয়ে চলেছে। বুক বরাবর কাঠের গজালি ঢুকিয়ে ওকে চিরতরে নিকষ করতে পারিনি আমরা। এখানেই আমার সবচেয়ে বড় খটকা। সমস্যাটা কোথায়? লুসিয়ার ৩ ডাইনিকে যদি চিরতরে ধ্বংস করতে পারি, তাহলে ওকে পারলাম না কেন? তোমাদের কারো কোনো আইডিয়া আছে? ড্রাকুলা বলছিল ওকে ধ্বংস করবার সময় নিজেদের নিয়ম ভেঙেছি আমরা। একটু ভেবে বললেন সেওয়ার্ড। লুসিয়ার ৩ ডাইনির সঙ্গে ড্রাকুলাকে ধ্বংস করবার পদ্ধতির কি কোনো পার্থক্য ছিল? হুম, মাথা নাড়লাম আমি। মুখে রসুনের কোয়া পুড়ে মাথা কেটে ফেলা হয়েছিল। তারপর হৃৎপিণ্ড বরাবর বসিয়ে দেওয়া হয়েছিল কাঠের গজাল। কিন্তু ছুরিটা মন্ত্রপুত ছিল না, বললেন প্রফেসর। মরিস ওর ব্যক্তিগত ছুরি ব্যবহার করেছিল কাউন্টের মাথা কাটার জন্য। মন্ত্র পড়ে ওটায় ফু দিইনি আমি। তাড়াহুড়োর কারণে সে সুযোগও ছিল না। হুম, মনে হচ্ছে ওখানেই ভুল করেছি আমরা। আরও একটা ব্যাপার ভেবে দেখবার মতো, মিনাকে নিজের রক্ত পান করিয়েছিল ড্রাকুলা। তার মানে ও মরে গেলেও মিনার শরীরে রয়ে গিয়েছিল ওর দেহের জীবন্ত একটা অংশ। ইলেনার ডায়েরিতে কি লেখা আছে ভেবে দেখো। মিনার রক্তের সাহায্যে আবারও কাউন্টকে দৈহিক রূপে ফিরিয়ে এনেছে ও। তার মানে ওই রক্তই ওর পুনর্জীবনের চাবিকাঠি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছেন প্রফেসর, কিন্তু কথাগুলো শুনে অসুস্থ বোধ করলাম। আমার প্রাণপ্রিয় স্ত্রীর রক্ত থেকে জীবন পেয়েছে এক পিশাচ, এ কিভাবে মেনে নেই? আমার মনের অবস্থা টের পেয়ে কাঁধে হাত রাখলেন সেওয়ার্ড। কিন্তু আমার ধারণা ওটুকুই যথেষ্ট নয় ড্রাকুলার জন্য, আপন মনে বলে চলছেন ভ্যান হেলসিং। প্রথমবার যখন আনডেড মানে জীবন মৃত্যে পরিণত হয়ে সে, নিঃসন্দেহে বুদ্ধি বিবেচনার হানি ঘটেছিল। এক অর্থে শিশুতে পরিণত হয়েছিল ও। ভ্যাম্পায়ার শিশু, শক্তি ও বুদ্ধির দিক থেকে দুর্বল। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতার আর পৈশাচিক ক্ষমতার চর্চার মাধ্যমে পরিপক্কতা এসেছিল ওর। দ্বিতীয়বার জন্ম নেয়ার ক্ষেত্রেও একই অবস্থা হবার কথা। তার মানে এখনো দুর্বল, আমাদের চেয়ে শক্তিশালী, কিন্তু ভ্যাম্পায়ার হিসেবে দুর্বল। পুরনো শক্তি ফিরে পাবার জন্য চাই নিজের পুরনো রক্ত। আর সেজন্যেই মিনাকে নিয়ে গেছে ও। মুখ থেকে রক্ত সরে গেল আমার। মিনার শরীর থেকে রক্ত নেয়া মানে ওরও ভ্যাম্পায়ার হয়ে যাওয়া, কিংবা নিশ্চিত মৃত্যু। আশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকালেন প্রফেসর। সাহস হারিও না জনাথন, এসবের মাঝে সুসংবাদও আছে। কি সুসংবাদ? যখন ড্রাকুলা আত্মা রূপে ছিল তখন ও অন্যের শরীর দখল করতে পারত, হানা দিতে পারত আমাদের স্বপ্নে, ইচ্ছের বিরুদ্ধে করিয়ে নিতে পারত যে কোনো কাজ। কিন্তু ভেবে দেখো, দৈহিক রূপ নেয়ায় এখন আর তার সে ক্ষমতা নেই। নিজের শরীরের ভিতরে আটকা পড়েছে তার আত্মা। শক্তি বেড়েছে ওর, কিন্তু কমে গেছে স্বাধীনতা। দুটোই একসঙ্গে পাওয়া সম্ভব নয় ওর পক্ষে। আত্মা হয়ে আমাদের অনেক বেশি ক্ষতি করতে পারত ড্রাকুলা, পাগল বানাতে পারত সবাইকে। কিন্তু শরীর ফিরে পাবার মোহে সুযোগটা হাতছাড়া করেছে সে। আত্মাকে ঠেকাতে পারতাম না আমরা, কিন্তু দেহধারী ভ্যাম্পায়ারকে এখন মোকাবেলা করা যাবে। তার জন্য ওকে খুঁজে পেতে হবে, বললাম আমি। শয়তানটা এবার নির্ঘাত নতুন কৌশলও খাটাবে, যোগ করলেন সেওয়ার্ড। গতবার ও ৫০টা বাক্স ভর্তি মাটি নিয়ে এসেছিল ট্রান্সিলভেনিয়া থেকে, অথচ এবার এনেছে সির্ফ একটা পোটলাই করে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়েছে। হ্যাঁ, সঙ্গে বোঝা রাখছে না, তাতে চলাফেরায় অসুবিধে। একমত হলেন ভ্যান হেলসিং। কিন্তু সঙ্গে নিজের কবরের মাটি নিয়ে ঘোরে কেন, বললাম আমি। তার দরকারটা কি? ভ্যাম্পায়ারের জন্য তার কবরের মাটি আমাদের খাদ্য পানীয়ের মতোই জরুরি।
বললেন ভ্যান হেলসিং। ওই মাটির স্পর্শ না পেলে বিশ্রাম পুরো হয় না তাদের। তবে ড্রাকুলা সম্ভবত এই দুর্বলতা কাটিয়ে উঠতে শুরু করেছে। অল্প মাটি নিয়ে ঘোরাফেরা সেটাই নির্দেশ করে। দুশ্চিন্তার আরেকটা বিষয় হলো ওর ধ্বংস নেই। তার মানে দিনের আলোতেও বেরোতে পারবে ও। সূর্যের আলো গায়ে পড়লে ওর কিছুই হবে না বলতে চাইছেন? ঠিক তা না, কষ্ট হবে ওর। হয়তো অসহ্য জ্বলুনি হবে, কিন্তু মারা যাবে বলে মনে হয় না। কবরের মাটি স্পর্শ পেলে আবার দূর হয়ে যাবে কষ্ট। সঙ্গে ওই মাটি নিয়ে গেছে ও, বললাম আমি। তার মানে নতুন করে একটা আস্তানা তৈরি করতে যাচ্ছে। ওখানেই নিয়ে গেছে মিনা আর কুইন্সিকে। আমরা সে জায়গা খুঁজে বের করব জনাথন, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন ভ্যান হেলসিং। মিনা বা কুইন্সিকে নিয়ে ভেবো না, এক্ষুনি ওদের কোনো ক্ষতি করবে না কাউন্ট। ওরা মরে গেলে আমাদেরকে তো আর ভয় দেখাতে পারবে না সে। তার এই কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম আমি। ব্রেকফাস্টের পরে প্রফেসরকে অসুস্থ দেখালো। মাথার আঘাতটা ভোগাতে শুরু করেছে তাকে। ক্ষতটা পরীক্ষা করে ওষুধ দিলেন সেওয়ার্ড। তারপর তাকে পাঠিয়ে দিলেন বিশ্রামে। অসুস্থ শরীরে খাটাখাটনি করা উচিত হবে না প্রফেসরের। সামনের দিনগুলোয় তাকে সুস্থ অবস্থায় প্রয়োজন হবে আমাদের। প্রফেসরকে কামরায় পাঠিয়ে দিয়ে অনুসন্ধানের কাজে বেরিয়ে পড়েছিলাম আমি আর ডাক্তার। আমি খোঁজখবর নিয়েছি। এক্সেটারে সেওয়ার্ড গিয়েছিলেন আরেকটু দূরে। খানিক আগে ফিরে এসেছি দুজনেই। যেখান থেকে ঘোড়া আর ক্যারিজ ভাড়া করেছে কাউন্ট, সে জায়গার খোঁজ পাওয়া গেছে, কিন্তু ওখানকার লোকজন ভাড়া দেবার পর থেকে ওগুলোর হদিস জানে না। আজকের পর্বে রহস্যের নতুন ছায়া, ড্রাকুলার প্রভাব যেন ছড়িয়ে পড়ছে চারদিকে, কিন্তু এখনো শেষ নয়। অপেক্ষা আরো ভয়ের, আরো উত্তেজনার। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পাশে থাকুন বাকি পর্বগুলোর জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।